আরও ১ ঘন্টা অতিবাহিত হয়। আলোর মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে। ফোনটা লাগাতার বন্ধ। আলোকে কেয়ারলেস ভাবে। আসল কেয়ারলেস তো সে নিজে। আসুক আজকে। আর আজ এত এত কথা শোনাবে, এই ইয়াসার মির্জার জন্মের শিক্ষা হয়ে যাবে। উঠে দাঁড়ায় আলো। ফোনটা হাতে নিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে রুম লক করে। তারপর হেঁটে লিফটের দিকে যায়। তুমি মিঞ্জু? ১৯-২০ বছরের একজন ছেলে শামিনের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। তার চেহারা ভাবলেশহীন। শামিন বলে, দেখো মিঞ্জু, আমি স্পষ্ট কথা এবং কাজ পছন্দ করি। তোমাকে আমি ওই লকেটটার সমপরিমাণ মূল্য দিয়ে দেব। তুমি আমাকে লকেটটা দাও। মিঞ্জু এমনভাবে শামিনের দিকে তাকিয়ে আছে যেন সে কিছুই বুঝতে পারছে না। শামিন বলে, বিশ্বাস হচ্ছে না? কথাটা বলে শামিন নিজের কার্ড বের করে বলে, চলো এক্ষুনি দিচ্ছি। তুমি শুধু আমাকে লকেটটা দাও মিঞ্জু, এবং আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি এই ব্যাপারে তোমার মালিক কিছুই জানবে না। শামিনের হাতের কার্ডটার দিকে তাকিয়ে মিঞ্জু আবারও শামিনের দিকে তাকায়। তারপর ঠান্ডা গলায় বলে, আমার কাছে কোনো লকেট নেই স্যার। শামিনের মাথার প্রচন্ড রাগ উঠে শামিনের এভাবে, কিন্তু সে তার নাক ঠান্ডা করার যথেষ্ট করে বলে, দেখো মিঞ্জু, ওটা আমি আমার ওয়াইফের জন্য খুব ভালোবেসে কিনেছি। ওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। প্লিজ বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমি তোমাকে বাড়িয়ে টাকা দেবো। কণ্ঠে আকুলতা শামিনের। সেই আকুলতা খুবই রহস্যজনকভাবে ১৯ বছরের ছেলেটি বুঝতে সক্ষম হলো। একটা গভীর নিঃশ্বাস ফেলে আপন মনে মিঞ্জু বলল। কেন যে আমি এত ভালো হলাম? তারপর এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে সেই লকেটটা বের করে ২ মাসের হাতে ধরিয়ে দিয়ে বলে, এখন কেটে পড়ুন হিরো, আমার চাকরি হওয়ার আগে। শামিন আনন্দিত চোখে লকেটটার দিকে তাকিয়ে থাকে। তারপর মিঞ্জুর দিকে কৃতজ্ঞ ভঙ্গিতে তাকিয়ে বলে, অসংখ্য ধন্যবাদ মিঞ্জু। তুমি চাইলে আমি তোমাকে কিছু ক্যাশ। শামিন ওয়ালেট থেকে কয়েকটা নোট বের করতে থাকে। মিঞ্জু শামিনকে থামিয়ে দিয়ে বলে, দরকার নেই। তারপর কয়েক মুহূর্ত কিছু একটা ভেবে বলে, আছে অর্ধেক দিন, ভালো মানুষের একটা দাম আছে। ফ্রিতে ভালো মানুষই দেখানো ঠিক না। একটু থেমে তারপর আবার বলে, আমার ছোট বোনের জুতো কিনবো। শামিনের হেসে পুরো টাকাটা মিঞ্জুর হাতে দিয়ে বলে, ওটাই নাও, তোমার নিজের জন্যও কিনে নিও। গভীর রাত। সবাই আলোর দিকে কৌতূহলী নিয়ে তাকিয়ে আছে। আলো সরাসরি রিসেপশনে চলে যায়। রিসেপশনিস্ট মেয়েটি আলোর দিকে তাকিয়ে হেসে বলে, বলুন ম্যাম, কিভাবে সাহায্য করতে পারি? আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমার স্বামী 5 ঘন্টা পেরিয়ে গিয়েছে হোটেল থেকে বের হয়েছে। তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। অন্য কোনো উপায় নেই তার সাথে যোগাযোগ করার। না আমার কাছে কোনো ক্যাশ আছে না কার্ড। আমি কিভাবে তার সাথে যোগাযোগ করব কিছু বুঝতে পারছি না। ম্যাম, আপনার স্বামী কোথায় গিয়েছে? সেন্টোসা আইল্যান্ড থেকে খানিকটা দূরে হাইওয়ে সংলগ্ন অ্যাম্বাসি পার্ক মোটেলে। আমি ঠিকভাবে বলতেও পারছি না, আমি খেয়াল করিনি অত কিছু। আলোর গলা কাঁপছে, হাত পা কেমন অবশ হয়ে যাচ্ছে। রিসেপশনের লোকগুলো আলোর উৎকণ্ঠা বুঝতে পেরে বলে, ম্যাম আপনি বসুন। আলো বসে না, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কেন তার বুকে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। রিসেপশনিস্টের লোকগুলো নিজেদের মধ্যে নিজে আলোচনা করে তারপর আলোর দিকে তাকিয়ে বলে, ম্যাম কিছুক্ষণ অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি আপনাকে। তারপর যদি আপনার মন সায় না দেয় আমরা পুলিশকে ইনফর্ম করব। মাত্র 5 ঘন্টা হয়েছে। মাত্র 5 ঘন্টা আপনাদের কাছে মাত্র মনে হচ্ছে? এখান থেকে সেন্টোসা আইল্যান্ড যেতে কতক্ষণ লাগে? কতক্ষণ? আলোর গলা কাঁপছে। এখন সে দাঁড়িয়ে থাকতেও পারছে না। গতকাল রাতের ঘটনা মনে করে আতঙ্কে ভেতরটা জমে যাচ্ছে। তুমি শামিনের বউ না? বাংলা ভাষা শুনে আলো ঘুরে তাকায়। নাফিসা কালাম আর তার হাজবেন্ড আলোর দিকে তাকিয়ে আছে। আলোর আতঙ্কিত মুখ দেখে তারা এগিয়ে যায়। আমাকে চিনতে পেরেছ? এয়ারপোর্টে দেখা হয়েছিল। তোমরা এই হোটেলে উঠেছ? তোমার স্বামী কোথায়? আলো অসহায়ের মতো এদিকে ওদিকে তাকিয়ে তাদের কথার জবাব না দিয়ে রিসেপশনে ছুটে যায়। চেঁচিয়ে বলতে থাকে, প্লিজ পুলিশকে ইনফর্ম করুন প্লিজ। নাফিসা কালাম এগিয়ে যায়। আলোর কাঁধে হাত রেখে নরম গলায় বলে, কি হয়েছে বেটা? কোনো সমস্যা? আমাদের বলো। আলোর চোখের কার্নিশ ভিজে গিয়েছে। নিজেকে ধাতস্থ করে বলে, উনি 5 ঘন্টা আগে এখান থেকে বেরিয়েছেন, এখনো ফেরেননি। আমারই ভুল, আমার ওনাকে অত রাতে যেতে দেওয়া উচিত হয়নি। আমার ভুল। কাঁপতে থাকে আলো, কিছুতেই ধাতস্থ হতে পারছে না। না পারছে চোখের পানি আটকাতে। রিসেপশনের লোকগুলো শুকনো মুখে আলোর দিকে তাকিয়ে আছে। আলো ধপ করে একটা সোফায় বসে পড়ে বিড়বিড় করে বলে, কেন?
আমার সাথে এরকম হচ্ছে কেন? নাফিসা আলোর কাঁধে হাত রেখে বলে, শান্ত হও মেয়ে, শান্ত হও। 5 ঘন্টা। 5 ঘন্টার ব্যাপার নয় আন্টি, উনি এমন কখনোই করবেন না, আমি ওনাকে চিনি। কথাটা কোনো মতে বলে শেষ করে এবং শেষমেশ কেঁদেই ফেলে পাথর কন্যা আলোয়। সবাই তাকিয়ে আছে তার দিকে। রিসেপশনের ভদ্রমহিলা পুলিশকে ইনফর্ম করার সিদ্ধান্ত নেয়। কি হয়েছে আলো? আল্লাহর দিকে তাকিয়ে অবাক চোখে তাকিয়ে শামিনের কণ্ঠস্বর শুনে আলোর মাথা তুলে তাকায়। তাদের আশেপাশে লোকজন তাদের দেখতে থাকে। লবিতে একটা সোফাতে আলো বসেছিল। শামিন দ্রুত পায়ে তার দিকে এগিয়ে যায়, কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আলো ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার ভেজা দুটি চোখের দৃষ্টি শামিনের চোখের দিকে। শামিন আলোর মুখোমুখি দাঁড়ায়। কি হয়েছে আলো, বলো, তুমি এভাবে কাঁদছো কেন? আলো চুপ করে শামিনের চোখের দিকেই তাকিয়ে থাকে। শামিন রাগী গলায় বলে, উত্তর দাও, কাঁদছো কেন মেয়ে? কি হয়েছে তোমার? আলো কোনো জবাব দেয় না। পাথরের মতো দাঁড়িয়ে আছে সে এবং পরক্ষণেই শামিনকে অবাক হতভম্ব এবং চমকে দিয়ে হুট করে সবার সামনে শামিনকে জড়িয়ে ধরে বলবো, ঘটনার আকস্মিকতায় হতভম্ব শামিন বোকার মতো চারিদিকে তাকাচ্ছে। শামিনের পেটের কাছে শার্ট খামচে ধরে রেখেছে আলো। হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে শামিনের চোখ বড় বড় হয়ে গেছে। সে কি স্বপ্ন দেখছে? স্বপ্ন এত স্পষ্ট হয়, এতটা রঙিন? মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকিয়ে সবাই তাদের দেখছে রিসেপশনে লোক ছাড়া হয়ে গিয়েছে। আলো তখনও শামিনের বুকের সাথে নিজের মাথাটা ঠেকিয়ে রেখেছে, কোনো নড়াচড়া করছে না। শামিনের মনে হচ্ছে আলো নিঃস্বার্থ পর্যন্ত নিচ্ছে না। না চঞ্চল উড়নচণ্ডী মেয়েটার কেমন অদ্ভুত শান্ত নমনীয় লাগছে। অনাকাঙ্ক্ষিত মুহূর্তের তীব্র অনুভূতির ঘোর কাটছে না। শামিন যথাসম্ভব চেষ্টা করে নিজেকে বাস্তবে, না এটা কোনো স্বপ্ন নয়। সে চোখ নামিয়ে আলোর মাথার দিকে তাকায়, দৃষ্টি আলোর স্মৃতিতে নিবদ্ধ করে নরম গলায় বলে, কি হয়েছে আলো? অথবা আলো কোনো কথা বলে না, একইভাবে দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে। শামিনের বুকে মাথা ঠেকিয়ে পাশ থেকে নাসিফা কালাম বলে ওঠে, তুমি এলে শেষমেশ শামিন? কোথায় গিয়েছিলে এত রাতে? এদিকে তোমার স্ত্রী কেঁদে কেটে একাকার হয়ে গিয়েছিল। ভেবেছে তার 5 ফুট 11 ইঞ্চি সুস্বাস্থ্যবান স্বামীকে কেউ তুলে নিয়ে গেছে, অথবা হারিয়ে গেছে তার স্বামী। এক্ষুনি পুলিশ নিয়ে তোমাকে খুঁজতে যাচ্ছিল তোমার বউ। শামিন অবাক হয়ে নাফিসার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। আশেপাশের লোকজন নিজেরা নিজেদের কাজে মন দেয়। স্বামী স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তে তারা নাক গলাতে ইচ্ছুক নয়। আলো সেই যে মুখ লুকিয়েছে, চোখের কার্নিশ এখনো ভেজা মেয়েটার। শামিন নরম গলায় জানতে চায়, কি হচ্ছিল এসব? শামিনের প্রশ্নের জবাব আলো দেয় না। আতঙ্কিত ভীত কান্না ভেজা মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে যায়। দাঁতে দাঁত চেপে এক ঝটকায় শামিনের হাত সরিয়ে দেয় নিজের থুতনি থেকে। তারপর ছুটে যায় লিফটের কাছে। শামিন বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। নাফিসা বলে, দেখছো কি দাঁড়িয়ে? যাও। শামিন নাফিসার দিকে তাকিয়ে বলে, আন্টি আপনারা? আমাদের রুম নাম্বার 837। কাল দেখা হবে। এখন যাও ছেলে, তোমার বউয়ের মান ভাঙাও। যাও। দেখে মনে হচ্ছে প্রচুর খেপেছে তোমার বউ। আলো দাঁড়াও বলছি। আলো, কথা শোনো। মেয়েটা আলস ছাড়াই না, পিছু ঘুরে তাকাই না, লিফটে উঠে পারে। যে লিফট তাকে আলো উঠেছে সেটাতে ঢোকার চান্স পেল না শামিন। জলদি পাশের লিফটে উঠে পড়ে সে। 6 তলায় উঠে আলোর পিছু নেয়। পেছন থেকে ডেকেই যাচ্ছে আলোর নাম ধরে। আলো রাগান্বিত চেহারা নিয়ে ছুটতে থাকে এক 24-এর দিকে। এ যেন দৌড় প্রতিযোগিতা চলছে। শামিন চেঁচাতে গিয়ে থাকে, আলো স্টপ। মানুষ আমাকে স্টকার ভেবে গণপিটুনি দেবে। দেশের সূর্য সন্তান বিদেশের মাটিতে গণপিটুনি খাবে, এটা চাও তুমি? দৌড় প্রতিযোগিতায় শামিন ইয়াসার মির্জা তার সহধর্মিনীর কাছে হেরে যায়। নিজেদের রুমে ঢুকে আলো দরজা লক করে দরজার ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। শামিন এসে দরজা বাইরে দাঁড়িয়ে পড়ে। হাঁপাতে থাকে সেও। কিছু সময় পরে নরম গলায় বলল, দরজা খোলো আলো। চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে সে। খুলবে না দরজা। খুললেই বা এটাই ওই দায়িত্ব জ্ঞানহীন পুরুষটার উপযুক্ত শাস্তি। শামিন দরজার আলতো করে চাপড় মেরে বলল, প্লিজ আলো, দরজা খোলো। দেখো সবাই আমাকে দেখে হাসছে, খুলে দাও দরজাটা। আলো নিশ্চুপ। শামিন বলতে থাকে, বড্ড অবিচার করো তুমি আমার সাথে। দোষ কি করেছি সেটা না জানিয়ে শাস্তি দিচ্ছ।
গত 6 ঘন্টায় আপনি লকেট উদ্ধারের পাশাপাশি আর কোন কোন রাষ্ট্র উদ্ধার করে এসেছেন সেটার বিবরণ দিন ইয়াসার মির্জা। আপনার হাতে সময় 5 মিনিট। এই 5 মিনিটে গত 6 ঘন্টার প্রত্যেকটা মিনিটের হিসেব আপনাকে দিতে হবে। চেঁচিয়ে বলে ওঠে আলো। স্বামীনের শার্টের বুক পকেটে রেখে স্বামীন হেসে ফেলে। পরক্ষণেই বলতে থাকো, এখান থেকে ভিভো সিটি মলে যেতে 40 মিনিট লেগেছে আরো, ক্যাব পাচ্ছিলাম না। তারপর ওখান থেকে 20 মিনিটে ওই মোটেলে পৌঁছালাম। এই গেল 1 ঘন্টার হিসেব, পেয়েছো? পেয়েছি। ঠান্ডা গলায় বলে আলো। তারপর মোটেলের রিসেপশনিস্টের সাথে কথা বলে ম্যানেজারকে মানিয়ে তন্ন তন্ন করে খুঁজেছি তোমার লকেটটা সেই ওয়াশরুমে। এতে চলে গিয়েছে প্রায় 2 ঘন্টা। 3 ঘন্টার হিসেব পেয়েছো? পেয়েছি। এরপর যখন লকেটটা খুঁজে পাইনি তখন ওই রুমের রুম বয়কে ডেকে আনিয়ে জিজ্ঞাসাবাদ করে লকেটটা উদ্ধার করতে করতে আরো 1 ঘন্টা চলে যায়। 4 ঘন্টার হিসেব পেয়েছো? পেয়েছি। মোটেল থেকে লকেটটা নিয়ে বের হওয়ার পরে একটু হালকা হতে একটা পাবলিক টয়লেটে ঢুকেছিলাম। বেরিয়ে দেখি সেন্তোসা টু ভিভো সিটি মলের রাতের শেষ বাসটা 3 মিনিট আগে চলে গিয়েছে। কপাল আমার, ওখানে দাঁড়িয়ে থাকি আধা ঘন্টার মতো। একটাও ক্যাব পাচ্ছিলাম না, ফোনটা ডেড হয়ে পড়েছিল। তারপর বাধ্য হয়ে হাঁটতে শুরু করি শর্টকাট রাস্তা ধরে। আরো 20 মিনিট চলে যায়। 4 ঘন্টা 50 মিনিটের হিসাব পেয়েছো? পেয়েছি। আমি ভিভো সিটি মল থেকে বেরিয়ে সৌভাগ্যক্রমে একটা ক্যাব পেয়ে যাই। এখানে পৌঁছাতে আরো 40 মিনিট লেগে যায়। 5 ঘন্টা 30 মিনিটের হিসাব পেয়েছো? পেয়েছি। বাকি আধ ঘন্টার শেষের 15 মিনিট তো তুমি আমাকে জড়িয়ে ধরেই ছিলে আলো। গরম ঠালাই বলে স্বামীন। ওই আধা ঘন্টার প্রথম 15 মিনিটের হিসেব দিন। তেজি কণ্ঠে আলো বলে। স্বামীন কিছুক্ষণ চুপ করে থেকে ঠান্ডা গলায় বলে, সেন্তোসা টু ভিভো সিটি মলের রাতের শেষ বাসটা যেটা আমি মিস করেছিলাম সেটা অ্যাক্সিডেন্ট করেছে আলো। হোটেলের সামনে এসে খবরটা শুনতে পেয়ে থমকে দাঁড়িয়েছিলাম 15 মিনিট। আলো কেঁপে ওঠে। স্বামীন চুপ করে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে জোরে নব ঘোরার শব্দ হয়। দরজা খুলে আলো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। স্বামীন কয়েক মুহূর্ত আলোর মুখের দিকে তাকিয়ে রুমে ঢুকে দরজা লক করে ঘুরে আলোর দিকে তাকায়। চোখের কার্নিশ এখনো ভেজা আলোর রানীর স্বামীনের চোখের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি এখানে আমার সার্জারির জন্য এসেছি, আপনার জন্য দুশ্চিন্তা করে রাত পার করে দিতে নয় ইয়াসার মির্জা। স্বামীন কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে আলোর দিকে। তারপর হাতের ঘড়ির দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, রাত পার করলে বই, সকাল হতে এখনো 2 ঘন্টা দেরি। কথাটা বলে শেষ করতে পারে না স্বামীন। আসে এলোপাথারি স্বামীনের বুকে কিল ঘুষি মারতে থাকে। দাঁতে দাঁত চেপে স্বামীন উচ্চ শব্দে হেসে ফেলে। হাসতে হাসতে আলোর দুহাত শক্ত করে ধরে ফেলে। ধীরে ধীরে আলো শান্ত হয়। তার দৃষ্টি স্বামীনের চোখের দিকে। স্বামীন ও তার স্ত্রীর চোখের দিকে তাকিয়ে আছে। ওই চোখে আজ কোনো ঘৃণা নয়, বরং তার জন্য অনুভূতি দেখতে পাচ্ছে সে। তবে কি স্বামীন ইয়াসার নির্বাচনে জয়ী হয়েছেন? অস্ফুট স্বরে বলে ওঠে স্বামীন। স্বামীর গায়ে হাত তুলতে নেই মূর্খ মেয়ে, তোমার মা তোমাকে সহবত শেখায়নি? আলো চুপ করে থাকে। আলোকে টেনে নিজের অনেকটা কাছে নিয়ে গিয়ে স্বামীন ধমকের সুরে বলে, ইম্পসিবল লেডি, তোমার জন্য আজ আমি মারা পড়তে যাচ্ছিলাম। ঢং করে লকেটটা খুলে কেন রেখেছিলে? বেশ হতো ওই বাসে যদি আমি থাকতাম। কথাটা বলে স্বামীন শেষ করতে পারে না। আলো তার মুখ চেপে ধরে ডান হাত দিয়ে। স্বামীন চোখ বড় বড় করে রেখেছে। আলো ধরা গলায় বলল, বলবেন না এমন কথা। ঠোঁট কাঁপছে আলোর। স্বামীন বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের মুখের অপর থেকে আলোর হাতটা ধীরে ধীরে সরিয়ে দেয়। আলো তার দিকে তাকিয়ে আছে। তার হাতটা মুঠি করে শক্ত করে ধরে স্বামীন বলতে থাকে, ফেরাউন মরে গেলে তোমার কি আসিয়া? ছি, এসব আর কখনো যেন না শুনি। ফেরাউনের সাথে নিজের তুলনা দেবেন না, মজা করেও না। জালিমের সাথে নিজের তুলনা দিতে নেই। চাপা স্বরে চেঁচিয়ে বলে আলো। স্বামীন ম্লান হাসে। নরম গলায় বলে, তুমি তো বলতে আমাকে এটা। রাগ ছিল, ঘৃণা ছিল। ছিল? শব্দটা উচ্চারণ করে আলোর চোখে চোখ রাখে স্বামীন। আলো চোখ নামিয়ে নেয়। স্বামীন বলতে থাকে, ছিল, রাগ ছিল, ঘৃণা ছিল, অতীতকার। তার মানে এখন নেই রাগ, নেই ঘৃণাও নেই। আলো কিছুক্ষণ চুপ করে থেকে অস্ফুট স্বরে বলে ওঠে, না, কোথায় গিয়েছে সেসব? জানি না।
আচ্ছা ঠিক আছে, রাগ নেই, ঘৃণাও নেই, তাহলে তো এখন অন্য কিছু একটা আছে। সেটা কি? জানি না। স্বামীর মুখে চকারান্ত শব্দ করে বলে। জানো কি তুমি? আমি কিচ্ছু জানি না। আলো কাঁপা কাঁপা গলায় বলে। স্বামীর আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে খেতে। এই যে মাথা মোটা মেয়ে, আমার ভুল হয়ে গিয়েছে তোমাকে ভালোবাসা। অনেক বড় ভুল হয়েছে আমার। তোমাকে কিচ্ছু জানতে হবে না। তুমি এখানে জানি না জব করতে থাকো। আমি বাইরে গেলাম, দরজা লক করে দাও। দরজা খুলে স্বামীন বেরিয়ে যেতে নেয়। পেছন থেকে আলো স্বামীনের হাত ধরে ফেলে। স্বামীন আলোর দিকে তাকায়, বিরক্ত ভঙ্গিতে বলে। কি কি সমস্যা? কি চাও? আলো অপলক স্বামীনের দিকে তাকিয়ে থাকে। স্বামীন ধমকের সুরে বলে। কি বলবে না? কি চাও, নাকি কি চাও সেটাও জানো না? জানি। অস্ফুট স্বরে বলে আলো। কি কি চাও? সংসার করতে। আপনার সাথে সংসার করতে চাই ইয়াসার মির্জা। একটা গভীর নিঃশ্বাস ফেলে আলো ধরা গলায় বলে। স্বামীন একদৃষ্টিতে তার বউয়ের দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে। আমি আমি আপনাকে স্বামী হিসেবে স্বীকার করতে চাই। কথাটা অত্যন্ত স্বাভাবিকভাবে বললেও আলোর দুচোখ বেয়ে নিশ্চোপে তরল গড়িয়ে পড়ল। দীর্ঘশ্বাস স্বামীন সেই গড়িয়ে পড়া তরলের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে এদিক ওদিক তাকায়। তার ইচ্ছে করছে এক্ষুনি এই মুহূর্তে তার বউকে কোলে তুলে নিয়ে পুরো সিঙ্গাপুর সিটিতে আনন্দ মিছিল করতে। আজ সে জিতেছে সে। ওই পাথর কন্যা অমানবিক নয়, তাকে জিতিয়ে দিয়েছে। নিজের ভিতরটা উত্তেজনায় তোলপাড় করে দেওয়া অনুভূতিকে দমিয়ে রেখে সে আলোর কাছে এগিয়ে যায়। দুহাতে বুড়ো আঙ্গুল দিয়ে আলোর চোখের কার্নিশ মুছিয়ে দেয়। আলো নিস্তেজ কণ্ঠে বলতে থাকে। যুদ্ধ চলছিল, ভীষণ ভয়াবহ যুদ্ধ। কেউ কারো কাছে হার স্বীকার করতে রাজি নয়, কিন্তু শেষমেশ একটা তুখোড় আত্মগরিমায় ভরপুর নারীর সত্তা দুর্বল প্রমাণিত হয়েছে। সে হার স্বীকার করে নিয়েছে অদম্য শক্তিশালী একজন স্ত্রী সত্তার কাছে, যে স্ত্রী সত্তার কাছে একটা কাগজ অনেক বড় গুরুত্ব বহন করে। গলা থেকে আরও কোনো কথা বেরোতে চাইছে না, তবু একটা গভীর নিঃশ্বাস ফেলে স্বামীনের চোখের দিকে তাকিয়ে কোনো মতে আলো বলে ওঠে। এখন আমি কি করব মেয়র সাহেব? একটু থেমে আলো তারপর আবার বলতে থাকে। একজন কঠিন নারী সত্তায় পরাজয়ের আনন্দ করব, নাকি একজন স্ত্রী সত্তা জয়ের আনন্দ করব? কি করব মেয়র সাহেব? তাকিয়ে আছে আলো তার স্বামীর দিকে। স্বামীন চুপ করে দেখছে আলোকে। আলো বলতে থাকে। আমি জানি না, আপনি বলে দিন। তার আগে প্লিজ আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন। গত 6 ঘন্টায় অনেক বড় একটা যুদ্ধ শেষ হয়েছে আমার ভেতরে। আমি একটু প্রশান্তি চাচ্ছি মেয়র সাহেব। যুদ্ধ বিধ্বস্ত শরীরটা একটু স্বস্তি চাচ্ছে। স্বামীন কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থেকে আলোকে বুকে টেনে নেয়। আলোর মাথাটা বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। দীর্ঘ সময় দুজনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ আলো অস্ফুট স্বরে বলে ওঠে। কেন বলুন তো, অনুভূতিরা এত অবুঝ কেন? এরা কেন একজন অপরাধীর জন্য জড়ো হয়েছে বলুন না? আলোকে নিজের থেকে আলাদা করে সামনে দাঁড় করিয়ে তার মুখটা উঁচু করে ধরে। চোখে চোখ রেখে স্বামীন বলে। আমিও জানি না। আলো কিছু সময় স্বামীনের দিকে তাকিয়ে আছে, চোখ নামিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকে। স্বামীন ওয়ালেট থেকে লকেটটা বের করে আলোর গলায় পরিয়ে দিতে দিতে বলে। তৃতীয় এবং শেষবারের মতো পরিয়ে দিচ্ছি এটা তোমায়। যদি আর কখনো কেয়ারলেসের মতো এটা হারিয়ে ফেলো, তাহলে শাস্তি দেব তোমাকে। লকেটটা ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে আলো। স্বামীন অনেকটা কাছে চলে যায় তার। এক হাতে আগলে ধরে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে। তুমি আমাকে জিতিয়ে দিলে আসিয়া। ধন্যবাদ স্বরূপ আমি কি আমার বউকে একটা চুমু দিতে পারি? আলো চোখ নামিয়ে নেয়। কিছুটা সময় নিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে। এর আগেও তো দিয়েছেন, কখনো তো অনুমতি নেননি। স্বামীন ম্লান হেসে ঠান্ডা গলায় বলল। কারণ আমি চুমুটা কাঁদতে কাঁদতে লাল হয়ে যাওয়া তোমার ওই নাকের ডগায় দিতে যাচ্ছি। আলো নিচু মাথাটা আরো নিচু করে ফেলে। ধীর পায়ে খানিকটা পিছিয়ে যায় সংকোচে লজ্জায়। স্বামীন ম্লান হেসে এগিয়ে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলোকে পাঁচাকোলা করে তুলে নেয়। আলো চমকে ওঠে। লজ্জার আতিশয্যে স্বামীনের বুকের কাছে শার্ট খামচে ধরে। তখনই দেখতে পায় তার বুক পকেটে একটা
ক্ষুদ্র সাদা রঙের অচেনা ফুল। এটা এতক্ষণ সে খেয়াল করেনি। আলো ফুলটার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, যেন জানতে চাইছে। শামিন আলোকে বিছানায় বসিয়ে দিয়ে ধীরে ধীরে নিজেও পাশে বসে। দৃষ্টি আলোর দিকে রেখে বুক পকেট থেকে ফুলটা বের করে আলোর খোপায় গুজে দিতে দিতে আলোর কানের কাছে মুখ নিয়ে ঘোর লাগা কণ্ঠে ফিসফিসিয়ে বলে ওঠে, সাদা ফুলের ভাগ্য ভালো, আমার আসিয়ার খোপা পেল। আলো চুপচাপ বসে থাকে। দীর্ঘ সময় মুগ্ধতা নিয়ে শামিন তার স্ত্রীকে দেখতে থাকে। তারপর উঠে দাঁড়ায়, নিচু স্বরে বলে, ধন্যবাদ স্বরূপ চুমুটা দিতে দিলে না। ধন্যবাদ স্বরূপ এক কাপ কফি বানিয়ে খাওয়াতে চাই, খাবে? আলো নিশ্চুপ। শামিন বলে, একটা গোটা রাত নিয়ে ঘুম, বেশ মাথা ধরেছে আমার, সাথে আমিও খাবো। আলো উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, আমি বানিয়ে দিচ্ছি। চুপচাপ বসে থাকো। আলোকে থামিয়ে দেয় শামিন। আলো বসে পড়ে। ইলেকট্রিক কেটলিতে পানি গরম করতে গিয়ে শামিন ফোনটাকে চার্জে বসিয়ে দেয়। কফি বানাতে বানাতে আলোকে বলে, কয় চামচ চিনি? 1 চামচ। অস্ফুট স্বরে বলে আলো। কফির মগটা আলোর সামনে ধরে। আলো মগটা নিয়ে নেয়। শামিন আলোর পাশে বসে পড়ে। দুজনের মধ্যে দীর্ঘশ্বাস পিনপতন নীরবতা বিরাজ করে। হঠাৎ শামিন নিজের হাতের মগটার দিকে তাকিয়ে বলে ওঠে, স্বামী ইয়াসার মির্জা তার বউয়ের জন্য কফি বানিয়েছে, অবিশ্বাস্য ব্যাপার। আলো মুচকি হাসে। তারপর অস্ফুট স্বরে বলে, এই 1 মগ কফির জন্য আজকে আমাকে 6 ঘন্টা টেনশনে রাখার অপরাধ ক্ষমা করা হলো। শামিন আলোর দিকে তাকিয়ে চুমুক দেয় কফির মগে। তারপর বলে, ওই হাসিটার জন্য তোমার আজকাল লগে ঠেলানোর অপরাধ ক্ষমা করা হলো। আলো কয়েক মুহূর্ত চুপ করে থেকে কফির মগে চুমুক দিয়ে বলে, মনে করে ফোনে চার্জ না দেওয়ার অপরাধটাও ক্ষমা করা হলো। শামিনও কফিতে চুমুক দিয়ে বলে, ঠিক আছে, তবে শুরু থেকেই শুরু হোক। আমাকে ভুল বুঝে জনসভায় চর মারার অপরাধ ক্ষমা করা হলো। আলো হেসে ফেলে। তারপর মগে চুমুক দিয়ে বলে, আমার ভোলা ভালা ভাই দুটোকে ফাঁসিয়ে আমাকে দিয়ে পা ধরানোর অপরাধ ক্ষমা করা হলো। শামিন ম্ল্যান হাসে। কফিতে চুমুক দিয়ে বলে, সবখানে সবার সামনে আমাকে উল্টো পাল্টা কথা শোনানোর অপরাধ ক্ষমা করা হলো। আলো মগে চুমুক দেয়। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ভয় দেখিয়ে আমাকে জোরপূর্বক বিয়ে। থেমে যায় আলো। শামিন আলোর দিকে তাকায়। হাতের কফিটা মগটা পাশে রেখে আলোর হাত থেকেও কফির মগটা সরিয়ে রাখে। তারপর আলোর হাত দুটো মুঠি করে ধরে নিজের হাতে চোখ রাখে আলোর চোখে। নরম গলায় বলে, করতে হবে না ক্ষমা, তুমি বরং। করা হলো, ক্ষমা করা হলো। মৃদু স্বরে বলে ওঠে আলো। শামিন তাকিয়ে থাকে তার স্ত্রীর দিকে। আলো বলতে থাকে, যথেষ্ট শাস্তি আপনাকে দিয়েছি, ওই অপরাধটাও ক্ষমা করা হলো। শামিন কিছুক্ষণ চুপ করে থেকে আলোর হাতে চুমু খায়। আলো নরম গলায় বলে, সম্ভবত আমার জন্যই আপনার বাবার মৃত্যু হয়েছে। আমি পরোক্ষভাবে দায়ী। আপনি আমাকে ক্ষমা করতে পেরেছেন কি? কথাটা বলে আলো শেষ করতে পারে না। শামিন আলোকে টেনে নিজের বুকে নেয়। আলো চুপটি করে থাকে। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শামিন বলে, সব খারাপ স্মৃতি আমি এই কফির সাথে গিলে নিয়েছি, আর কিছু বাকি নেই, কিছুই নেই। আমিও গিলে নিয়েছি। ফিসফিসিয়ে বলে ওঠে আলো। ধীরে ধীরে মাথা তুলে আলো শামিনের চোখে চোখ রাখে। শামিন আলোর গালে হাত বুলিয়ে দিয়ে বলে, ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি। আমার কাছে স্ত্রী কেবল বিছানার সৌন্দর্য নয় আলো, তুমি আমার জীবনের সৌন্দর্য। তোমার অনুপস্থিতিতে আমি কুৎসিত। আমি আমার আলো, তুমি আমার আলো। অনুভূতিকে দমিয়ে রাখতে না পেরে অবশেষে শামিন ইয়াসার অনুমতির অপেক্ষা না করেই তার স্ত্রীর নাকের ডগায় চুমু খেয়ে বসে। আচমকা পরম স্পর্শ পেয়ে আলো লাজুক মুখটা নামিয়ে রেখে বসে থাকে চুপচাপ। অন্ধকার গেটে যেতে শুরু করেছে। আলো কিছু সময় পরে শামিনের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আশেপাশে তাকায়। তারপর উঠে গিয়ে অজু করে ফজরের নামাজ আদায় করে দেয়। শামিন বসে বসে আলোকে দেখতে থাকে। তারপর উঠে গিয়ে বিছানায় বালিশটা ঠিক করে রাখে। মোনাজাত শেষ করে উঠে ঘাড় ঘুরিয়ে শামিনকে দেখে আলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছে। তার আগে একটা কালো রঙের পাঞ্জাবি। লোকটাকে পাঞ্জাবিতেই বেশ মানায়।
তোয়ালে খুঁজে না পেয়ে শামিন আলোর মাথা থেকে ঘোমটা নিয়ে আঁচল দিয়ে মুখ খুঁজতে শুরু করে। আলো লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে। শামিন বলে ওঠে, তুমি কি জানো, লজ্জা পেলে তোমাকে 3 গুণ বেশি সুন্দর লাগে। না, জানি না। নিচু স্বরে বলে আলো। শামিন আলোর আঁচল তার ডান কাঁধে টেনে দিয়ে তার হাত ধরে টেনে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। গায়ে চাদর টেনে দিয়ে নিচু স্বরে বলে, এখানে এই সিঙ্গাপুরে যত খুশি আমাকে দিয়ে নিজের সেবা করিয়ে রাখো। বাংলাদেশে ফিরে গিয়ে একেবারে স্বামীর বাচ্চা বউ হয়ে যেতে হবে। এক চুলো ছাড় পাবে না তুমি, আসিয়া। আলো তাকিয়ে থাকে শামিনের দিকে। শামিন নিজের বিছানায় শুয়ে থাকে, চাদর টেনে আলোর দিকে ফিরে শোয়। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। দুটো আলাদা বিছানায় শুয়ে আছে। দুটো বিছানার দূরত্ব 1 কি 2 গজ। দুটো শরীরেরও দূরত্ব তেমন, কিন্তু দুটো স্বামী ইয়াসার মির্জা এক সমুদ্র ধৈর্য ব্যয় করে সেই দূরত্ব কাটিয়ে উঠেছে অবশেষে। দুটি মন থেকে অপরকে আলিঙ্গন করে রেখেছে। কি দেখছো না ঘুমিয়ে? আলোর চোখের দিকে তাকিয়ে শামিন প্রশ্ন করে। আলো মৃদু স্বরে বলে, আপনাকে। ঘুমিয়ে পড়ো। দুরাত ঠিকভাবে ঘুমাতে পারোনি, এখন পুরো সিঙ্গাপুর সিটি জেগে উঠবে আর আমরা ঘুমাবো। কথাটা বলেই শামিন হাই তোলার ভান করে। আলো আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে দু চোখ বন্ধ করে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই তলিয়ে ঘুমের রাজ্যে যায়। শামিন দেখতে থাকে আলোকে অপলক দৃষ্টিতে। সার্জারি করাবে না? এসব কি বলছো শামিন? মজা করছো? না আন্টি। রুবির কথার জবাবে শামীম বলে। রুবি হতভম্ব হয়ে যায়। ফোনটা বা কান থেকে ডান কানে ধরে বলে, কেন? আন্টি, ওর ওই ক্ষত নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমার মধ্যে কোনো দ্বিধা নেই। আমি ওকে বোঝাতে যাচ্ছি ওই ক্ষত নিয়েও ও আমার কাছে নিখুঁত, তাই চাচ্ছি না। রুবি হেসে ফেলে, পরপর বলে ওঠে, তোমার ছেলে মানুষকে আমি সাধুবাদ জানাতে পারলাম না শামিন। এটা ওর ভালোর জন্য করা হবে, সেটা তুমিও জানো। ও তোমার চোখে নিজেকে দেখবে, সে কথা ঠিক, কিন্তু কখনো কখনো তো নিজেও নিজেকে দেখবে, তাই না? শামীম চুপ করে থাকে। রুবি হাসতে হাসতে বলে, তোমাকে দেখলে অবাক হতে হয় শামিন। একটা মেয়ে তোমাকে এইভাবে দখল করে নিয়েছে, সত্যি মেয়েটার মধ্যে কিছু তো আছে। একটু থেমে রুবি বলতে থাকে, সিঙ্গাপুর গিয়েছ, সব রেডি, এখন সার্জারিটা করিয়ে ভালো ভালো ফিরে আসো। বোকা বোকা কথা বলে নিজেকে মহাপুরুষ সাজানোর প্রয়োজন নেই। তুমি তাকে ভালোবাসো, তার ক্ষত নিয়ে তোমার আপত্তি নেই, তাই বলে একটা মেয়ে শরীরে ক্ষত নিয়ে ঘুরবে? বোকা ছেলে, রাখো এখন। রুবি ফোন কেটে দেয়। শামীম খোলা বারান্দায় দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য উপভোগ করতে থাকে। এখন দুপুর, তার চোখের পাতা 1 মিনিটের জন্যেও লাগেনি। ঘাড় ঘুরিয়ে রুমের ভিতরে বিছানায় ঘুমন্ত আলোকে দেখে। গভীর ঘুমে আচ্ছন্ন আলো ধীরে ধীরে আলোর বিছানার কাছে এগিয়ে গিয়ে একপাশে চুপচাপ বসে। তারপর আলোর মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে কপালে একটা চুমু বসাতেই যাচ্ছিল, তখনই আলো চোখ খুলে পিটপিট করে তাকায়। শামীম থতমত খেয়ে যায়। আলো ধীরে ধীরে উঠে বসে আশেপাশে তাকায়। শামীম বলে, দুপুর হয়ে গিয়েছে, তাই ডাকতেই যাচ্ছিলাম তোমাকে, খিদে পেয়েছে খুব। আলো চোখ ডোলে শামিনের দিকে তাকায়। মানুষটা সম্ভবত এইমাত্র গোসল সেরেছে, চুলগুলো ভেজা। ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, আমাকে একটু সময় দিন, আমি রেডি হচ্ছি। চোখ থেকে এখনো ঘুম সরে যায়নি আলোর। উঠে দাঁড়াতে গিয়ে টলতে থাকে। শামিন শক্ত করে ধরে ফেলে। মাথা ঘুরিয়ে আলো তাকায় শামিনের দিকে, তারপর ওয়াশরুমে ঢোকে। আলোর লাগেজ থেকে একটা শাড়ি বের করে বিছানার উপর রেখে শামীম নিজেও রেডি হয়ে নেয়। মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হতেই আলোর চোখ চলে যায় বিছানার উপরে রাখা শাড়িটার দিকে। মাথা ঘুরিয়ে শামিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় সে। হাত ঘড়িটা হাতে পরে নিয়ে শামীম বলে, ওই শাড়িটা পরো। আলো এগিয়ে গিয়ে শাড়িটা হাতে তুলে নিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, কমলা আমার অপ্রিয় একটি রং। আমারও অপ্রিয়, কিন্তু কমলা রঙের শাড়িতে তুমি আমার প্রিয়। আলো শাড়ি হাতে চুপচাপ দাঁড়িয়ে থাকে। শামীম বলে, তৈরি হয়ে থেকো, আমি নাফিসা আন্টির কাছে যাচ্ছি কথা বলতে, একটু পর এসে তোমাকে নিয়ে যাব।
শামিন চলে যায় দরজায় লক করতে। আলো নিজেকে জড়িয়ে নেয় কমলা রঙের সিল্কের শাড়িটাতে। বুকে আঁচল তুলে সে বুঝতে পারল শামিনের কথা মিথ্যে নয়, এই রংটাতে তাকে মানায়। শ্যামলা ধাঁচের মেয়েদের উচিত এই রংটা পরে দেখা, নিজেরাই নিজেদের মুগ্ধ হয়ে দেখবে। ফোনের রিংটোন বেজে উঠল, আলোর ঘোর কেটে যায়।